আসসালামাইকুম। কেমিস্ট হাব অ্যানিউ চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন অনার্স দ্বিতীয় বর্ষের জৈব রসায়ন 2 এর পেইড ব্যাচ। আজকে অধ্যায় 3 এর দ্বিতীয় ক্লাস করাচ্ছি। তো আজকে আমরা প্রথমেই যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানথ্রাসিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত 9-10 অবস্থানে ঘটে। অথবা এই প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসে যে 9-10 অবস্থানে কেন বেশি সক্রিয় বা 9-10 অবস্থানে কেন ঘটে, বা অ্যানথ্রাসিন এই যে প্রশ্নটা যেটা লিখেছি এটা ব্যাখ্যা করো। তো 2015, 18, 20 সালে হচ্ছে প্রশ্নগুলো এসেছে। তো আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, এই প্রশ্নটা ব্যাখ্যা করার জন্য আমাদের আগে বুঝতে হবে যে অ্যানথ্রাসিন জিনিসটা কি, বা আমরা যে পড়তেছি ন্যাপথালিন এটা কি, বা বেনজিন এটা আবার কি। তো যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সো শুরুতেই আমরা গত ক্লাসে বলেছিলাম যে আসলে দ্বিতীয় অধ্যায় ছিল আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সেখানে কিন্তু আমরা বিস্তারিত অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে জেনেছিলাম। তো এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সাথে যখন আমরা আরো অ্যারোমেটিক হাইড্রোকার্বন মিক্স করব তখন কিন্তু সেটা হয়ে যাবে পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন, বলা হয়েছে পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো পলিনিউক্লিয়ার কখন হচ্ছে? যখন একাধিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন মিক্স হচ্ছে। তো আমরা যদি একটা বেনজিন কল্পনা করি, এই যে এই বেনজিনটা হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন যদি আমরা সাথে আরেকটা বেনজিন অ্যাড করতে চাই, ধরেন আমরা চাচ্ছি দুইটা বেনজিন একসাথে অ্যাড করব, তাহলে আমরা এভাবে লিখতে পারি না? এই যে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এবং এটার নাম হয়ে গেল এখন ন্যাপথালিন। ওকে, এখানে দুইটা বেনজিন আছে এবং দুইটা বেনজিন একসাথে যখন হয়ে গেল এবং যুক্ত হয়ে গেল তখন সেটার নাম হয়ে গেল ন্যাপথালিন। আবার আমরা যদি চাই এখন তিনটা অ্যাড করতে, যদি আমরা আরেকটা বেনজিন এখানে অ্যাড করি, সেটা হয়ে যাবে অ্যানথ্রাসিন। ওকে, অ্যানথ্রাসিনের চিত্রটা তাহলে কিরকম হবে? অ্যানথ্রাসিনের চিত্রটা হবে তখন এই যে এটা হচ্ছে একটা অ্যানথ্রাসিন, তিনটা বেনজিন জাস্ট, আর কিচ্ছু না। ওকে, এটা হচ্ছে অ্যানথ্রাসিন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে অ্যানথ্রাসিনে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত 9-10 অবস্থানে ঘটে। এই যে ইলেকট্রন আকর্ষী যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আছে সেগুলো মূলত 9 এবং 10 অবস্থানে ঘটে, বা এগুলোতেই বেশি ঘটে কেন, অন্যটার মধ্যে ঘটে না কেন, বা অন্যটার মধ্যে সেটা স্থিতিশীল না কেন, সেই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদের এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের নামকরণটাও ভালোভাবে বুঝতে হবে, যে আমরা কিভাবে কার্বনের সংখ্যা নির্ণয় করব, যে কিভাবে আমরা হচ্ছে বেনজিন এবং বেনজিনের যে জাতকগুলো আছে তাদের থেকে আমরা কার্বনের সংখ্যা বের করব, কোনটা কোন কার্বন সেটা আমরা বের করব। তো দেখেন, এটার জন্য আমরা কি করছি, একটা বেনজিন ধরে রাখলাম। এই যে বেনজিন, এই বেনজিনটার নামকরণ শুরু হবে এইখান থেকে। এটা হচ্ছে 1 নং কার্বন, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, 6 নং। ওকে, তারপর যদি আমরা একটা ন্যাপথালিন চিন্তা করি, এই যে একটা ন্যাপথালিন যদি চিন্তা করি, এই ন্যাপথালিনের ক্ষেত্রে দ্বিবন্ধন আমাদের দেখার দরকার নাই, কোথায় দ্বিবন্ধন আছে। আমরা জাস্ট নামকরণ করব এই পাশ থেকে 1 2 3 4 5 6 7 8, বাস শেষ। নামকরণ কিন্তু হয়ে গেল। এটা গেল ন্যাপথালিনের ক্ষেত্রে। এখন আমাদের প্রশ্ন যেহেতু অ্যানথ্রাসিন নিয়ে, তাহলে এবার আমরা অ্যানথ্রাসিনটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। অ্যানথ্রাসিনটা হচ্ছে, যদি আগে আমরা অ্যানথ্রাসিনটা এঁকে নিই, আমি একটু শর্টকাটে আঁকতেছি ওকে, তাড়াতাড়ি করার জন্য। এটা হচ্ছে একটা অ্যানথ্রাসিন, এবং এই অ্যানথ্রাসিনে আমরা নামকরণটা শুরু করব এই পাশ থেকে, অবশ্যই 100% ডেফিনেটলি এই পাশ থেকে শুরু করব। 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। এখন স্বাভাবিকভাবে আপনারা যেটা করতেন সেটা হচ্ছে এই কার্বনটা 5 দিতেন, তাই না? না, এটা 5 হবে না, 5 হবে আবার এইটা। 5 6 7 8। এটা কি একটু মনে পড়তেছে? দেখেন তো, এই যে ন্যাপথালিনের ব্যাপারটার সাথে কিন্তু এটা মিল আছে। জাস্ট আমরা মাঝখানে যে বেনজিনটা আছে সেটার মধ্যে এখন নামকরণ দেই নেই, আগেরটার মতোই আমরা কি করলাম, এই যে নামকরণ কিন্তু করে ফেললাম। এখন এই যে মাঝখানে বাকি আছে না, আপনি এই পাশে দিবেন হচ্ছে 9, এই পাশে দিবেন 10। ওকে, দেখেন এই পাশে কিন্তু হিসাবে 5 হওয়ার কথা, বাট এরকম হবে না। 5টা হবে এই কার্বন, 6 নম্বর হবে এটা, 7 8, এই উপরে হবে 9 এবং শেষে হবে 10। এইভাবে হচ্ছে নামকরণটা হয়ে গেল। তো আমাদের প্রশ্নটা ছিল যে 9 এবং 10 অবস্থানে ঘটে, এই অবস্থানগুলোতে কেন ঘটে না, বা এই 9-10 অবস্থানে হচ্ছে কেন ঘটে। তো মূল কথা হচ্ছে এইটাই, যখনই আপনারা দেখবেন এই ধরনের কোশ্চেন আসবে যে 9-10 অবস্থানে ঘটে, অন্য অবস্থানে ঘটে না, বা 9-10 অবস্থানে সক্রিয়, অন্যগুলোর মধ্যে অসক্রিয়, এটা কেন, তখন আপনারা 100% বুঝে নেবেন যে এইসব জায়গায় হচ্ছে তারা স্টেবল থাকে। ওকে, স্টেবল মানে কি, এই জায়গায় যেই রেজোনেন্সটা ঘটে বা এই জায়গায় যে অনুরণনটা ঘটে তার চাইতে কিন্তু 9-10 এর অনুরণন বা রেজোনেন্সটা বেশি অ্যাক্টিভ থাকে। এই কারণে 9-10-এ
খুব সহজে হচ্ছে ইলেকট্রোফাইলটা আক্রমণ করতে পারে। তো আমরা এখন এটাই দেখবো একটা একটা করে, যে আমরা কার্বন 1-এর জন্য একটা দেখব, কার্বন 2-এর জন্য একটা দেখব, এবং কার্বন 9-এর জন্য আমরা একটা দেখব কোনটা বেশি স্টেবল এবং কেন আমরা বলতেছি যে 9টা হচ্ছে বেশি স্টেবল থাকে, এটা আমরা প্র্যাকটিক্যালি এখন দেখব। তো ফার্স্টে আমরা এখানে লিখে দিয়েছিলাম যে অ্যানথ্রাসিন এবং ফিনান্থ্রিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত কার্বন 9 এবং কার্বন 10 অবস্থানে খুব ক্রিয়াশীল, তবে অগ্রাধিকার ভিত্তিতে কার্বন 9 অবস্থানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ও দ্রুত বিক্রিয়া ঘটে। কার্বন 1, কার্বন 2 এবং কার্বন 9 অবস্থানে ইলেকট্রোফাইল আক্রমণের যে ঘটতেছে এটা হচ্ছে নিচে আলোচনা করা হলো। দেখো, মূলত যেহেতু বলা হয়েছে অগ্রাধিকারে কার্বন 9 অবস্থানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনটা দ্রুত বিক্রিয়া ঘটে, এটা হচ্ছে কিন্তু কার্বন 10 এবং কার্বন 9-এর মধ্যেও কিন্তু কার্বন 9টা হচ্ছে সবার আগে অগ্রাধিকার পায়। কেন? কারণ এটার মধ্যে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া ঘটতেছে, প্রতিস্থাপনও ঘটতেছে, দ্রুত বিক্রিয়া ঘটতেছে। তো আমাদের প্রশ্ন কিন্তু ওটা ছিল যে কার্বন 1-2 এর তুলনায় কেন 9-10-এ হচ্ছে ঘটতেছে। তো আগে আমরা দেখবো কার্বন 1-এ যখন ইলেকট্রোফাইলের আক্রমণ হয় তখন ব্যাপারটা কিরকম আসে। এই যে দেখো, এটা একটা অ্যানথ্রাসিন, এই একটা অ্যানথ্রাসিনে যখন একটা ইলেকট্রোফাইল আক্রমণ করতেছে 1 নম্বর পজিশনে, তখন কিন্তু আমরা এরকম রেজোন্যান্স পাচ্ছি। তো আমরা যদি এটা বাদ দিয়ে যদি মূল চিত্রে তাকাই, দেখো এই যে এই পাশে কিন্তু কোনো বেনজিন নাই, জাস্ট এই বেনজিনটা ছিল, এর পাশে যে বেনজিনটা আছে সেখানে কিন্তু দুইটা কার্বনিয়াম আয়ন আছে। দেখো এই যে এইখানে কি হইলো, ইলেকট্রোফাইলটা কার্বন অবস্থানে যখন 1 অবস্থানে যখন আক্রমণ করলো তখন দুইটা মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন কিন্তু গঠন করে ফেললো। এই যে দেখো, এখানে কিন্তু কিছু নাই, তাহলে দুইটা মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়ে গেছে। এই সেম কাজটাও ঘটে কার্বন 2-এ যখন অ্যাটাক করা হয়। কার্বন 2 অ্যাটাক করলো হচ্ছে এই যে ন্যাপথালিন চক্রটা, কিন্তু এই যে এটা কিন্তু একটা ন্যাপথালিন। হ্যাঁ, এটা যদি আমরা বাদ দিই, অ্যানথ্রাসিনটা বাদ দিয়ে যদি এটার কথা চিন্তা করি, এটা কিন্তু একটা ন্যাপথালিন। তো যখন কার্বন 1-এ আক্রমণ করলো তখনও কিন্তু ন্যাপথালিনটা অক্ষত আছে। আবার যখন কার্বন 2-এ আক্রমণ করলো তখনও কিন্তু সেম চিত্রটা পাচ্ছি, জাস্ট এই কার্বনের এই পাশে অ্যাটাক হয়েছে, এখানে কিন্তু কিছু হয় নাই। তাহলে এই ন্যাপথালিনটা অক্ষত না। সেম ভাবে এই কার্বনে অ্যাটাক হয়েছে, এই পাশ আর এই পাশ কিন্তু কিছু হয় নাই, তাহলে এই ন্যাপথালিনটা অক্ষত না। এটা কখন? কার্বন 2-এর বেলায়। এবার যদি আমরা কার্বন 9-এর দিকে তাকাই, কার্বন 9-এ যে অ্যানথ্রাসিনটা ছিল তার মধ্যে যখন ইলেকট্রোফাইলটা অ্যাটাক করতেছে তখন কিন্তু সরাসরি এই যে আমাদের এই অবস্থানটার মধ্যে অ্যাটাক করতেছে, এবং এই অবস্থানে অ্যাটাক করার কারণে এই পাশের ন্যাপথালিন, দুই ন্যাপথালিন কিন্তু আলাদা হয়ে গেছে, এই পাশে একটা বেনজিন, এই পাশে একটা বেনজিন বলয় বা চক্র উপস্থিত রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই বেনজিন চক্র অক্ষত আছে, বাট এইখানে কিন্তু ন্যাপথালিন অক্ষত আছে। তো কোনটা বেশি স্টেবল হবে? কার্বন 9 অবস্থানের অ্যানথ্রাসিনটা বেশি স্টেবল হবে, কারণ সে কি করলো, পুরো ন্যাপথালিন চক্রটাকে ভেঙে দিল, ভেঙে দিয়ে দুইটা বেনজিন চক্র বানায় ফেললো, অর্থাৎ শক্তিশালী একটা বন্ড গঠন করে ফেললো। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো পেলাম এটাকে আমি মূলত 3টা পয়েন্টে হচ্ছে দাঁড় করাইছি। একটা পয়েন্ট হচ্ছে ইলেকট্রোফাইল কার্বন 1 অবস্থানে যখন আক্রমণ করে তখন দুটি মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন গঠন করে যার মধ্যে একটি ন্যাপথালিন চক্র অক্ষত থাকে। অনুরূপভাবে কার্বন 2 অবস্থানেও অনুরূপভাবে একটি ন্যাপথালিন চক্র অক্ষত থাকে। আবার কার্বন 9 অবস্থানে আক্রমণের উৎপন্ন মধ্যবর্তী কার্বনিয়াম আয়নেও দুইটা বেনজিন চক্র অক্ষত থাকে। তাহলে কার্বন 1-এর বেলায় হচ্ছে দুটা মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন গঠন করছে এবং একটি ন্যাপথালিন চক্র অক্ষত রয়েছে। কার্বন 2-এর বেলায় একটি ন্যাপথালিন চক্র অক্ষত রয়েছে এবং কার্বন 9-এর বেলায় কি ঘটলো, একটি দুইটা বেনজিন চক্র অক্ষত আছে। তাহলে তুলনা করলে দেখা যাচ্ছে কার্বন 1-2 এর চেয়ে কার্বন 9 অবস্থান অধিক ক্রিয়াশীল। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো প্রশ্নটি। তো এটি আমাদের পেইড ব্যাচের ক্লাস। যারা হচ্ছে ইউটিউবে দেখছো, হয়তো কেউ হচ্ছে ক্লিপ দেখছো ইউটিউবে, তারা অবশ্যই আমাদের জৈব রসায়ন 2 পেইড ব্যাচে ভর্তি হতে পারো। তোমাদের হচ্ছে সিলেবাস শেষ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। তো তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করো, অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজে নক করতে পারো।